রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, প্রত্যাবাসনী সংকটের সমাধান জানালেন জাতিসংঘ মহাসচিব। লাখো রোহিঙ্গার সঙ্গে করলেন ইফতার। শিশু আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি বিক্ষুব্ধ জনতার। আজ মাগুরা যাচ্ছেন জামায়াত আমির। ঈদের ট্রেনের আগাম টিকিট নিতে কমলাপুরে মানুষের ভিড়। আজ বিক্রি হচ্ছে 25 মার্চের। 24 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। এবং ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে তাঁতপল্লীতে গামছা তৈরির ব্যস্ততা। কাঁচামালের দাম বাড়ায় কমে গেছে লাভের মুখ দেখা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবিশিরা লিজা। এবার বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কথা বলেন। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এর আগে একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। আমানুল হক বাবুল এবং আফসার কবির আকাশের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করা এবং রোহিঙ্গাদের অধিকারকে সম্মান করা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসব কথা বলেন অ্যান্তোনিও গুতেরেস। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected. এরপর কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব। Talking to all countries in the world that can support us in order to make sure that এর আগে দুপুরে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এরপর লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ক্ষমতার 15 বছরে অম্ল মধুর নানা কথা বলে সব সময় আলোচনায় থেকেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুখে গণতন্ত্রের কথা বললেও একান্ত অনুগতদের নিয়ে কায়েম করে গেছেন স্বৈরশাসন। রান্নার নিত্য নতুন রেসিপি বাতলিয়েও ছড়িয়েছেন হাস্যরস। হাসিনা বচন নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। খালেদা জিয়াকে সেতু থেকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেয়া এবং নোবেলজয়ী প্রফেসর ইউনুসকে পদ্মায় 2টা চুবানি দিতে বলেছিলেন শেখ হাসিনা। প্রকৃতির কি লীলা, যাকে তিনি পদ্মায় ফেলতে চাইলেন তিনি এখন দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী, আর তিনি বেঁচে আছেন অন্য দেশের দয়ায়। গণতন্ত্রের জন্য স্বাধীনতার চেয়ে বড় কোনো ভিত্তি নেই এবং সভ্য সমাজের আইন ও বিধান ছাড়া গণতন্ত্রের কোনো নিশ্চয়তা নেই। অথচ তিনি যেভাবে চেয়েছেন আইন সেভাবেই চলেছে। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না, মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা। অথচ বাস্তবতা উল্টো। শেখ হাসিনা সমালোচনাকারীদের ধরে ধরে গুম করেছেন, নয়তো পুরেছেন কারাগারে। কাউকে কাউকে তো দেশ ছাড়তে করেছেন বাধ্য। আমার মন্ত্রীরা কথায় নয় কাজে স্মার্ট। শেখ হাসিনার মন্ত্রী এমপিরা এমন কাজ করে গেছেন যে অর্থনীতি আজ ফোকলা। সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তারা। বলতেন আমি শান্তি চাই, প্রধানমন্ত্রিত্ব চাই না। অথচ পটটা ধরে রাখতে 1,500-এরও বেশি মানুষকে তিনি খুন করেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে। ইচ্ছা ছিল সংখ্যাটা অগণিত করার, কিন্তু বিধিবাম রান্না করা আহারটাও মুখে তুলতে পারেননি তিনি। তীব্র গণ আন্দোলনে পালিয়েছেন দেশ ছেড়ে। মুখে আনা নানা কথা বললেও অস্ত্রের জোরে ক্ষমতা ধরে রাখতে গিয়ে শেষ মুহূর্তেও যুক্তির ধার ধারেননি তিনি। ফলটা হয়েছে একেবারে হাতে নাতে। 24-এর 5 আগস্ট বিনা নোটিশে পালাতে হয়েছে লেজ গুটিয়ে।
15 বছরের শাসনামলে তিনি বহুবার বলেছেন, সব হারিয়ে আমার শুধু দেবার পালা, মানুষের জন্য কাজ করে যাচ্ছে, দেশের মানুষের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। কি অদ্ভুত, দেশের জন্য জীবন তিনি দেননি বা দিতে পারেননি, উল্টো নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেছেন ভারতে। কেন পালিয়েছেন? কারণ বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল। কি আশ্চর্য, এটাও তারই কথা। তিনি একাধিকবার বলেছেন, বাঙালি ঐক্যবদ্ধ হলে অসাধ্য সাধন করতে পারে। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ। শিশু আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। ধর্ষকের পোড়া বাড়িটিও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কেউ ঢিল ছুড়ছেন, কেউ দেয়াল ভাঙছেন, কেউ বা গালাগাল করছেন। 12টি গাছও কেটে ফেলেছে স্থানীয়রা। সবার দাবি দ্রুততম সময়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। এদিকে শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে আজ মাগুরা যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দোষীদের বিচার দাবিতে সেখানে নানা কর্মসূচি নিয়েছে জামায়াত নেতাকর্মীরা এবং বিক্ষুব্ধ জনতা। দর্শক, এ বিষয়ে জানাতে মাগুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, আসিয়ার মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। আজ জামায়াত আমিরও মাগুরা যাচ্ছেন। আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। যে মাগুরাতে আজকে এই এসে আসিয়ার সর্বপ্রথম যেখানে দাফন করা হয়েছে, আমি এখন এই মুহূর্তে ওখানেই আছি, অপেক্ষায় করছি ডক্টর শফিকুর রহমানের জন্য। এবং জামাতের কর্মীরাও এখানে আছে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে। শফিকুর রহমান প্রথমে হলো আসিয়ার কবর জিয়ারত করবেন, এরপর একটা এই সোনাইকুণ্ডি যে স্কুলের মাঠ, ওই মাঠে দোয়া অনুষ্ঠান করবেন। দোয়া অনুষ্ঠান শেষ করে আসিয়ার বাড়িতে যাবেন, সেখানে সমবেদনা বেদনা জানিয়ে উনি মাগুরা থেকে বিদায় নেবেন। আমি আরো একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল আমাদের এখানে এসেছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। তিনি এসে ওই শোকাহত পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন। স্থানীয় জামাত এবং বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ গতকাল তাদের বাড়িতে গিয়েছিলেন। এরপরেও আমরা দেখেছি শহরে বিভিন্ন বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ব্যানারে গতকাল শুক্রবার তারা জুমার নামাজের পরে বিক্ষোভ করেছে। আমরা দেখেছি জেল গেটের মেন ফটকে মাগুরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্টরা তারা ওই রাস্তাটাকে এক অংশ বন্ধ করে দিয়ে তারা 2 ঘন্টা ওখানে অবরোধ করে রাখেন। আমি আজকে তাদের সাথে কথা বলেছি যে তাদের একটি বড় পরিকল্পনা রয়েছে যে এই রিমান্ড শেষ হওয়ার পরে যদি রিমান্ড থেকে এর পরেই সর্বশেষ তাদের একটা বিচারের ফাইসালায় তারা না যায়, তাহলে এই আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা বলছে যে অনির্দিষ্টকালের জন্য মাগুরা এবং খুলনা যে মহাসড়ক, ঝিনেদা মাগুরা মহাসড়ক, এই মহাসড়কগুলো অবরোধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। আমি এখন আমি এখন যে জায়গাতে আছি সেই জায়গায় মূলত এখন জামাতের আমির হেলিকপ্টারে এসে নামবেন এবং এখান থেকেই উনি ওনার মাগুরার যে কার্যক্রম শুরু করবেন। জি, এই ছিল আমার কাছে মাগুরা থেকে সর্বশেষ। জি কামরুল, আপনাকে ধন্যবাদ। শতভাগ অনলাইন পদ্ধতিতে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে 25 মার্চের আগাম টিকিট বিক্রি হচ্ছে। অনেকেই সেহরি শেষ করেই কমলাপুর রেল স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে 20 মার্চ পর্যন্ত প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257 আসনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর 24 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। এদিকে এবার টিকিট কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির আজকের পরিস্থিতি জানব সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। মনির, রেল স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন? টিকিট বিক্রিতে অনিয়ম নিয়ে কোনো অভিযোগ আছে কি? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ লিজা, আমরা এই মুহূর্তে আছি কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ঈদ যাত্রার যে টিকিট, গতকাল থেকে কিন্তু ঈদ যাত্রার অগ্রিম টিকিটের বিক্রি শুরু হয়েছে। তো এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন, কারণ গতবারও কিন্তু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়েছে, এবারও কিন্তু সেটিই করা হচ্ছে। এবং আমরা যদি একটু তথ্য বলতে চাই, সেটি হচ্ছে যে
এবার কিন্তু 17 দিন আগেই ঈদ যাত্রার অগ্রিম টিকিটের বিক্রি ঘোষণা দিয়েছে এবং গতকালও হয়েছে এবং প্রতিদিন 35,315টি টিকিট ছাড়া হচ্ছে এবং কিন্তু এবার একটু অন্য চিত্র দেখতে পাচ্ছি। গতবার কিন্তু অন্যবার 8 থেকে 10 জোড়া ট্রেন, বিশেষ ট্রেন ঈদ উপলক্ষে চালু করলেও এবার কিন্তু তা কমিয়ে 5 থেকে 7 জোড়াতে নামানো হয়েছে। আর আমি যদি একটু বলতে চাই যে বাংলাদেশ রেলওয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, দেশের যেই দক্ষিণ, পশ্চিম এবং পূর্বাঞ্চলের যে রুটগুলো আছে, আমি যদি একটু বলি যে চট্টগ্রাম চাঁদপুর রুটে 2টি 1 জোড়া ট্রেন চালানো হবে। পাশাপাশি ঢাকা দেওয়ানগঞ্জ যে রুটটি রয়েছে সেই রুটেও 3 ও 4 নামে 1 জোড়া ট্রেন চালানো হবে। পাশাপাশি ভৈরব কিশোরগঞ্জ ভৈরব রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল 7 এবং 8 নামে আরেকটি জোড়া ট্রেন চালানো হবে। এরপরেই আছে জয়দেবপুর জয়দেবপুর রুটেও একটি ট্রেন চালানো হয়েছে এবং লিজা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঈদে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট 64টি যেই ওয়ার্কশপ থেকে 28টি মিটার গেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে 36টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেহেতু কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশনে আছি, এখানে কিন্তু আসলে যেহেতু টিকিটটা অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছে এবং মানুষ কিন্তু অনলাইনেই বিক্রি করছে, তো আসলে যেই স্টেশনের যে টিকিট কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু আসলে আমরা প্রতিবার যেভাবে ঈদ যাত্রার একটি অংশ থাকে যে টিকিট কাউন্টার থেকে দেওয়া হয়, কিন্তু এবার আসলে তা হচ্ছে না। সেজন্য অপেক্ষাকৃত আসলে এখানে একদমই ফাঁকা বলা যায়। লিজা, আমার কাছে এই ছিল ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সবশেষ তথ্য। ধন্যবাদ মনির আপনাকে। দর্শক, এবার সরাসরি জানবো কক্সবাজারের পরিস্থিতি। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে কি বলেছেন তা বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমানুল হক বাবুল। ব্যবসা বাণিজ্য সহ কক্সবাজারের সার্বিক উন্নয়নে প্রধান উপদেষ্টা কি প্রতিশ্রুতি দিয়েছেন? জাতিসংঘ মহাসচিবের এই সফরকে কিভাবে দেখছেন সেখানকার মানুষ? গতকাল শুক্রবার বিকাল 4টার দিকে বিশ্বের বৃহত্তর শরণার্থী শিবির উখিয়া শিবিরে জাতীয় সংঘর মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনগোষ্ঠীর সাথে তিনি কথা বলেছেন। তিনি ধৈর্য সহকারে তিনি শুনেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীরা বলেছেন যে সে দেশে তারা তাদের ন্যায্য অধিকার, গণতন্ত্র এবং ফেলে আসা বাপদাদার বসত বিটা যদি তারা ফিরে পায়, তাহলে তারা নিশ্চিন্তে যে কোনো সময়ে তারা সে দেশে চলে যাবে। মহাসচিব বলেছেন তাদের যে ডলার কমিয়ে আনা হয়েছে, তাদের সাহায্য কমিয়ে আনা হয়েছে, সেই সাহায্য পুনরায়। বাবুল, আপনাকে ধন্যবাদ। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে বেড়েছে গামছা তৈরির ব্যস্ততা। সময়ের ব্যবধানে তোয়ালে এবং রুমালের ব্যবহার বাড়লেও কমেনি গামছার চাহিদা। সেই চাহিদা মাথায় রেখে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা। তবে কাঁচামালের দাম বাড়ায় আর তেমন একটা লাভের মুখ দেখছেন না তাঁতিরা। জোবাইল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, পাঁচলিয়া, নলকা, পাইকোষা, আমডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় বাহারি ধরনের গামছা। গুণে মানে ভালো আর দাম কম হওয়ায় এই অঞ্চলের গামছার চাহিদা রয়েছে দেশব্যাপী। শুক্র ও মঙ্গলবার পাঁচলিয়ায় বসে ঐতিহ্যবাহী গামছার হাট। জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই হাটে আসেন পাইকারি দামে গামছা কিনতে। সিরাজগঞ্জের গামছাগুলো ব্যাপক চাহিদা আছে সারা বাংলাদেশে এবং বিদেশেও ব্যাপক চাহিদা আছে। ঢাকাতে, গাজীপুরে এবং চট্টগ্রামে বেচা হয়।
কাপড়ের রেট মোটামুটি ভালো। আমরা হাটে নিয়ে এসেও বিক্রি করি, এরপরে যারা অর্ডার করে আমরা এগুলা কুরিয়ার এগুলা সেল দিয়ে দিই। তাঁতিরা জানান কাঁচামালের ঊর্ধ্বগতি ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে বিলুপ্ত হয়ে যাবে এই শিল্পটি। রং সুতা যদি মানে আপনি নিমন্ত্রণ যদি না নেয় দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাঁতি আমার মনে হয় আরো অর্ধেক হারা যাবে। ওনার গামছার এরকম চাহিদা নাই, রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি বেশি চালায় না। প্রায় আমরা সবাই কেন্দ্রের কাছে মানে ঋণী, তো সরকার যদি এটা সহজ শর্তে একটু ঋণ করার ব্যবস্থা করে দিই তাহলে আমাদের এই তাঁতিগুলো। গামছা উৎপাদন টিকিয়ে রাখতে তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতিরা যেন সহজে ব্যবসা করতে পারে, গামছার ব্যবসাটা করতে পারে, আগায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাঁতিদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে। সিরাজগঞ্জের প্রায় 100 বছরের প্রাচীন এই গামছার প্রতিটি হাটে প্রায় 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয়ে থাকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে এখন গাছে গাছে মুকুলের সমারোহ। এরই মধ্যে কিছু গাছে আমের গুটিও বের হচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছর ফলন বিপর্যয় হলেও এ বছর ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। আর চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গত বছর মৌসুমের শুরুতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুল এসেছিল মাত্র 70 থেকে 73 ভাগ গাছে। তবে চলতি বছর আম গাছগুলো মুকুলে ভরে উঠবে এমন আশা চাষি ও বাগান মালিকদের। এবছর 100 হেক্টর কমে হয়েছে 37,504 হেক্টর। এর মধ্যে সদর উপজেলায় আমবাগান রয়েছে 5,180 হেক্টর, শিবগঞ্জে 20,100, গোমস্তাপুরে 4,240 হেক্টর, নাচলে 4,350 ও ভোলাহাট উপজেলায় 3,634 হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে। এবার আশা করি যে 100% মুকুল আসবে এবং উৎপাদন হবে প্রায় 80%, এবং এটা হলে আমরা চাষিরা লাভের আশা দেখতে পারবো। আবহাওয়া যদি আর কোনো খারাপ না হয়, আলাদা ভালো থাকে, তাহলে আমার ফলনের আশা করছি ভালো হবে। ঠিক মতো জমিতে আমার সার প্রয়োগ করতে পারি, তাহলে আমার মূল আর আল্লাহ যদি বালা ওষুধ আমাকে না দেয়, তাহলে আমি ইনশাআল্লাহ এখান থেকে লাভবান হতে পারি। গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে বাগান জুড়ে চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন পরিচর্যার কাজে। পোকার হাত থেকে মুকুলকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন প্রকার বালাইনাশক ব্যবহার করছি, জমিতে সেচ প্রদান করছি। বাগানের এবার ফুল ফল সবই ভালো। আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তো এবার ফল ভালো হবে আশা করি। গত বছর যেসব ডালে মুকুল আসেনি সেসব ডালে এবছর আসবে, তবে এটা কম বেশি হতে পারে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে এবার মুকুল বেশি আসবে এবং ফলন বেশি হবে, এবং মাঠ পর্যায়ে যে কার্যক্রমগুলো ব্যবস্থাপনাগুলো করলে সেই মুকুলটাকে আমরা একদম সঠিক পর্যায়ে, অর্থাৎ আমরা ভোক্তার হাতে তুলে দিতে পারি আম হিসাবে, সেই কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে আমাদের কৃষক ভাইরা করছে। জেলা জুড়ে প্রায় শতাধিক আম চাষাবাদ করেন কৃষকরা। তবে নাবিসহ অন্যান্য জাতের আম বাগান বাড়লেও গত 4 বছরের ব্যবধানে জেলাতে প্রচলিত 6টি আমের আবাদ কমেছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে গত 10 মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। শপথ গ্রহণের পর কার্নি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার যে হুমকি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেন তিনি। খেলার খবর। ফুটবল। 16 মাস পর ডাক পেলেও নেইমারের গায়ে জড়ানো হচ্ছে না ব্রাজিলের জার্সি। ইনজুরির কালো থাবায় আরও একবার ছিটকে গেলেন তিনি। তাই সেলেসাওদের হয়ে খেলার অপেক্ষা আরও বাড়ল এই তারকার। আর বদলে
তার বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন অ্যান্ড্রিক। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে গত 6 মার্চ 23 সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল, যেখানে ছিলেন নেইমারও। 2023 সালে অক্টোবরের পর ফের জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। 16 মাস আগে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি, যা তাকে প্রায় 1 বছরের জন্য মাঠ থেকে ছিটকে দেয়। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগ এনসিপির। বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার। দৈনিক ইত্তেফাক, সামাজিক অপরাধ বেড়ে চলেছে। রাজধানীমুখী রোগীরা, সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন ডিসেম্বরে, বড় হলে আগামী বছর জুনে। দৈনিক সমকাল, ভারতের ঋণে 2 সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন। সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। রোহিঙ্গাদের প্রতিক্রিয়া, আমরা স্বদেশে ফিরতে চাই। বাংলাদেশ প্রতিদিন, সংস্কারে পাশে জাতিসংঘ। ডক্টর ইউনুস গুতেরেস বৈঠক, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার। সাহসী সাংবাদিকতায় অবিচল। দৈনিক যুগান্তর, উখিয়ায় ক্যাম্প পরিদর্শন শেষে গুতেরেস, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে অনীহা দুদকের। দৈনিক বণিক বার্তা, কর্মস্থলে উপস্থিত থাকে না সরকারি স্বাস্থ্য সেবার 40 থেকে 50% কর্মী। বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির পরিদর্শন জাতিসংঘ মহাসচিবের। সর্বশেষ দ্য ডেইলি স্টার, The disappeared of the July uprising, a systematic cover-up of bodies. Rohingyas in Bangladesh, UN calls for more international funding. দর্শক, এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, প্রত্যাবাসনী সংকটের সমাধান জানালেন জাতিসংঘ মহাসচিব। লাখো রোহিঙ্গার সঙ্গে করলেন ইফতার। শিশু আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি বিক্ষুব্ধ জনতার। আজ মাগুরা যাচ্ছেন জামায়াতের আমির। ঈদের ট্রেনের আগাম টিকিট নিতে কমলাপুরে মানুষের ভিড়। আজ বিক্রি হচ্ছে 25 মার্চের, 24 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। এবং ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে গামছা তৈরির ব্যস্ততা। কাঁচামালের দাম বাড়ায় কমে গেছে লাভের মুখ দেখা। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।